নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। আজ যেহেতু এডিসি নির্বাচন ছিল 28টি আসনে, তাই এডিসি নির্বাচনের সমস্ত তথ্য এবং কোন জায়গায় কেমন হয়েছে ভোট, কোন অপ্রীতিকর ঘটনার খবর রয়েছে কিনা, সমস্ত তথ্য কিন্তু আমরা সকাল 7টা থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। তবে এবার সারা দিন অর্থাৎ গোটা ভোটে কেমন ছিল পরিস্থিতি তা নিয়ে হবে বিস্তারিত আলোচনা। আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। এরপর রয়েছে শিক্ষাবিদ ননীগোপাল দেবনাথ, আপনাকেও জানাচ্ছি স্বাগত। যেহেতু গোটা দিন আমরা দেখলাম রাজ্যের পাহাড়ের নির্বাচন, তাই সেক্ষেত্রে এবার তো আলোচনা হবেই, কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতামত অনুযায়ী পাহাড় যার রাজ্য তার, তাই পাহাড় যার দখলে থাকবে সমতল এবং গোটা রাজ্য তারই দখলে থাকবে, এবং সেই ট্রেডিশন সেই বিষয়টাই কিন্তু বরাবর হয়ে আসে। ইতিমধ্যেই ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে রাজ্য জুড়ে, আর সেই ভোট গ্রহণ পর্বে কোনো কোনো জায়গায় আমরা উশৃঙ্খলতার ছবি দেখতে পেয়েছি, আবার কোনো কোনো জায়গায় দেখতে পেয়েছি উৎসবের মেজাজে শান্তিপূর্ণ ভোট। আর এই বিষয়টা নিয়ে আমরা একদিকে রাজনৈতিক আলোচনা, অন্যদিকে আজকের এই রাজ্যের নির্বাচনে অর্থাৎ এডিসি নির্বাচনে ল অ্যান্ড অর্ডার নিরাপত্তা কেমন ছিল, কতটা সফল হয়েছে, সে বিষয়টা নিয়েও হবে দীর্ঘ আলোচনা। চলুন প্রথমে দেখে নিচ্ছে পরিসংখ্যান। প্রার্থী তালিকা, প্রার্থীর পরিসংখ্যানের দিকে প্রথমে নজর রাখবো। এডিসি নির্বাচনে মোট ভোটার 9,62,697। এডিসি নির্বাচনে মোট 1,257টি ভোট কেন্দ্র রয়েছে। স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে 693 এবং অতি স্পর্শকাতর ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল 311টি। এবার চোখ রাখছি প্রার্থী তালিকার দিকে, এবার আমরা নজর রাখবো। মোট 28টি আসনে আজ চলেছে ভোট, যেখানে এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীর সংখ্যা 173। সবচেয়ে বেশি ভোটার রয়েছে দামছড়া জম্পুই কেন্দ্রে এবং সবচেয়ে কম ভোটার রয়েছে মহারানী চেলাগাং কেন্দ্রে। এবার ভোটার বিন্যাসের দিকে আমরা পরবর্তীতে এগিয়ে যাব। মোট ভোটার সংখ্যা কিন্তু 4,82,025 পুরুষ ভোটার, মহিলা ভোটারের সংখ্যা 4,80,666। নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা কিন্তু থাকছে 6। এবার আছি ভোট শতাংশের দিকে। সকাল 9টা পর্যন্ত ভোটের হার ছিল 22%, সকাল 11টা পর্যন্ত ভোটের হার ছিল 45%, বেলা 1টা পর্যন্ত ভোটের হার 65% এবং শেষ আপডেট পাওয়া পর্যন্ত অর্থাৎ 3টে নাগাদ আমরা দেখতে পেয়েছি যে প্রায় 78% ভোট পড়েছে। সম্ভাবনা রয়েছে যে শেষ আপডেটে 80% উপর ভোট পড়বে এবারের এই নির্বাচনে। এবার চোখ রাখছি নিরাপত্তার দিকে। রাজ্যে কেমন ছিল নিরাপত্তা? বিএসএফ ছিল 12 কোম্পানির, এসএসবি ছিল 10 কোম্পানির, সিআরপিএফ ছিল 2 কোম্পানির, সর্বমোট 24 কোম্পানি। রাজ্য পুলিশও মোতায়েন ছিল গোটা নির্বাচনী প্রক্রিয়ায়। একে একে সমস্ত পরিসংখ্যান আমরা তুলে ধরলাম, তবে আজকের এই সার্বিক বিষয় নিয়ে এবার আমরা আলোচনায় আসব। প্রথমেই দেখা গেছে যে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ পর্ব চলেছে সকাল থেকে। এবার আমি পিসিআর কে বলবো সাধারণ মানুষ যেভাবে ভোট দিয়েছে বা আজ সকালের কিছু ছবি দেখানোর জন্য যেভাবে একের পর এক ভোট গ্রহণ পর্ব চলেছে, এবং সেই ভোট গ্রহণ পর্বে স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়াও পরিলক্ষিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সকাল 7টা থেকে দীর্ঘ লাইন পড়েছে। আর সেই বিষয় নিয়ে এবার আমি প্রশ্নে আসছি। প্রথমে আমি যাব শিক্ষাবিদ ননীগোপাল দেবনাথের কাছে। প্রথম প্রশ্ন থাকছে যে নির্বাচন নিয়ে আমরা বহুবার দেখি যে এর আগে একটা সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় বা সচেতনতা বাড়ানোর জন্য নির্বাচন কমিশন থেকে বিভিন্ন বিজ্ঞাপনও দেওয়া হয় যে ভয় ভীতি না পেয়ে গণতন্ত্রের এই উৎসবে যেন সামিল হয় এবং ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা নিয়ে সচেতনতা বাড়ানোর একাধিক পদক্ষেপ আমরা দেখে থাকি। তবে শহর আগরতলায় ভোটের শতাংশটা বরাবরই বেশি থাকে গ্রামাঞ্চল থেকে, কিন্তু এবার যে ছবি ধরা পড়েছে যে এডিসি এলাকা, রাজ্যের একেবারে প্রত্যন্ত এলাকাগুলিতেও সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব, যেখানে লম্বা লাইন, পরিবর্তন কি হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? নমস্কার। না, ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাস আছে অন্যরকম। এখানে বিকেল 3টা অবধি যদি 78% হয়ে থাকে,
এটা ৮০-৮২ হতে পারে। হুম ত্রিপুরাতে 90%, 97, 94% এরকম, মানে অ্যাবাভ 90% ভোটের অভিজ্ঞতা আছে গ্রামাঞ্চলেও বা সমতলেও। হুম সুতরাং এখন এইবারের যে এডিসি নির্বাচনে যেটা আপনি যে প্রশ্নটা করলেন, যে সচেতনতামূলক যে প্রোগ্রাম যেগুলো নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তো নেওয়া হয়, অ্যাকচুয়ালি ভোটটা কতটা শান্তিপূর্ণ হবে হুম সেটা প্রশাসনের দিক থেকে, যেমন প্রশাসনের একটা কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে, প্রশাসন যেমন চেষ্টা করে, হুম সেটা বেশিরভাগ নির্ভর করবে রাজনৈতিক দলগুলির সদিচ্ছার উপরে। হুম তারা কতটা মানে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে তারা প্রশাসনকে সাহায্য করবে। হুম এটা আমরা সবটা প্রশাসনের উপর নির্ভর করে ছেড়ে দিলে হবে না, হুম কারণ প্রশাসন তো পুলিশ প্রশাসন আমরা যদি বলি, এখানে যেমন দেখলাম বিএসএফ, সিআরপিএফ বা এই সমস্ত নানা ধরনের আধা সামরিক বাহিনী, ত্রিপুরা রাজ্যের পুলিশ তো আছেই। এখন ভোটাররা পাহাড় অঞ্চলে তো শান্তি শৃঙ্খলা রক্ষা আরো কঠিন হয়ে যায়, কারণ একটা পাহাড়ি অঞ্চল, ভিতর থেকে লোকরা সেখানে আসে। এখন রাজনৈতিক দলগুলি যদি রাস্তায় লোক যদি আটকায়, সেখানে যদি মানুষকে যদি ভয়ভীতি প্রদর্শন করে, যদি হুমকি দেয়, তাহলে প্রশাসনের পক্ষে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল যে নিরাপত্তা দেওয়া, সেটা কিন্তু সম্ভব নয়, সেটা কেউই পারবে না। আমরা অনেক সময় সমালোচনা করি, কিন্তু সমালোচনা করলেও সেটা মানে ঠিক সম্ভব হয় না। সুতরাং শান্তিপূর্ণ ভোটটা সম্পূর্ণ নির্ভর করে রাজনৈতিক দলগুলির সদিচ্ছার উপর এবং বিশেষ করে ক্ষমতাসীন দলের উপর। ক্ষমতাসীন দল যদি চায় যে ভোটটা শান্তিপূর্ণ হবে, তাহলে অনেকটা সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু আমি বলবো গণতন্ত্রের যেই সিস্টেম, সেই সিস্টেমে নাগরিকগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে শান্তিপূর্ণভাবে, যাকে ভোট দেওয়ার তাকে দেবে। কিন্তু রাজনৈতিক দলগুলি কি করে, নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ভোটারদেরকে নানাভাবে প্রলোভিত করার চেষ্টা করে, তাদেরকে নিজেদের পক্ষে দেখা যায়। যদি সহজে না আসে, তাহলে সেখানে নানা রকম মানে কি বলবো উপায় অবলম্বন করা হয়। তো সেটা তো বাঞ্ছনীয় না, গণতন্ত্রের পক্ষে বাঞ্ছনীয় না। সুতরাং তারপরেও আমি বলবো স্বাভাবিক দুই চারটা ইনসিডেন্ট ঘটেছে এখানে। যেমন আমি জিরানিয়া অঞ্চলের দিকে শুনেছি যে এখানে বিজেপির পক্ষ থেকেও এবং সিপিআইএম এর পক্ষ থেকেও কমপ্লেন করা হয়েছে যে তাদের পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আরেকটা ঘটনা ঘটেছে ওই যে ইয়েতে কি জানি বলে, হ্যাঁ হ্যাঁ মান্দাইতে কিছু ঘটনা ঘটেছে। আর হলো ওই যে কি সোনামুড়ার দিকে, মানে বিশালগড়ের দিকে আর কি, একটা আমার সেন্টারটার নাম হঠাৎ করে মনে আসছে না, সেখানে নাকি বোমাবাজি হয়েছে কিছুটা। হ্যাঁ, সেখানে কিছু বোমাবাজি হয়েছে। তো এটা পরস্পর দুই দলের পক্ষ থেকেই কমপ্লেন এবং পাল্টা কমপ্লেন সেখানে করা হয়েছে। এছাড়া রাজ্যের আমার কাছে তো সোশ্যাল মিডিয়াতে যদ্দূর আমি পেয়েছি, এমনিতে অন্য কোনো দিক থেকে আর কোনো বিশেষ খবর পাইনি। আপনারা আর একটু ভালো বলতে পারবেন বা নন্দনবাবু বলতে পারবেন বিষয়টা আর একটু ভালো করে, আর বিশেষ কোনো গোলমাল হয়েছে কিনা। আমার কাছে এই সাধারণ মান্দাই, তারপরে আপনার ওই যে কি জানি বলে এই বোমাবাজির যে ঘটনাটা সেখানে ঘটলো, আর ওই যে মানে এই কয়েকটা ঘটনা জিরানিয়া এই অঞ্চলটার মধ্যেই বেশি দু চারটা ঘটনার খবর আমি পেয়েছি। আমি এবার নন্দন সরকার বাবুর কাছে আসবো। যেহেতু আপনি ফিল্ডে থেকেছেন বা নির্বাচনের সময় আপনি ডিউটিতে ছিলেন, গণতন্ত্রের বা এডিসিতে যে ভোটারদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণতান্ত্রিক শক্তির কি প্রমাণ দিচ্ছে, কি বলবেন? নমস্কার। দেখুন, ভারতের যে গণতন্ত্র, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে, তার সঙ্গে কিন্তু ইউরোপ বা আমেরিকার যে গণতন্ত্র বা ভোটাধিকার প্রয়োগ, তার সঙ্গে অনেকটাই অমিল রয়েছে। যেটা আমি বলছি যে ত্রিপুরাতে যে স্বতঃস্ফূর্ত ভোট আপনি দেখছেন, ধরুন 80%, 85% অনেক সময় কাজ হয়। তো সেক্ষেত্রে আমরা একবারে নির্দ্বিধায় বলতে পারবো না যে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছে। রাজনৈতিক দলগুলো এত সক্রিয়, এবং আমাদের যে সিস্টেমে যে পলিটিক্যাল এক্সিকিউটিভ, অর্থাৎ কোন একটা সরকারি ক্ষমতা দখল করা ভোটের মাধ্যমে, তাতে এত বেশি ইনভলভ হয়ে যাচ্ছে বিভিন্ন শ্রেণীর লোকজন, যে ওই ভোট আমি যদি মনে করি আমার শরীর খারাপ, ভোট দেব না, তাহলেও কিন্তু আমাকে কিন্তু নিয়ে ভোট কেন্দ্রে নিয়ে দাঁড় করাবে। 2 নম্বর যেটা হলো যে যেন তেন প্রকারেণ আমার এই ভোটে জিততে, এবং সেই ভোটের
ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রচলিত যে ব্যবস্থা, ধরুন শৃঙ্খলাবদ্ধভাবে ভোট কেন্দ্রে যাওয়া, ভোট দিয়ে আবার নির্বিঘ্নে ফিরে আসা, কোনো ভয়ভীতি ছাড়া, সেটা কিন্তু কেউ বলতে পারবে না যে সেটা হচ্ছে না। দুই ধরনের ভীতি থাকে, একটাকে বলে ডাইরেক্ট থ্রেট, একটাকে বলে ইনডাইরেক্ট থ্রেট। ইনডাইরেক্ট যে থ্রেটটা তার ইম্প্যাক্ট অনেক বেশি থাকে। ধরুন যে কোনো একটা পাহাড়ি গ্রাম, সেখানে হয়তো পার্টিকুলার কোন একটা রাজনৈতিক দলের ম্যাক্সিমাম ভোটাররা ওখানে রয়েছে, এদের রাতের বেলা গিয়ে হুমকি দিয়ে এলো যে কাল এখান থেকে এই গ্রাম থেকে কেউ ভোট দিতে যাবে না। তো এই যে একটা ইনডাইরেক্ট থ্রেট দিয়ে গেলে কিন্তু অসুবিধা হবে। তো এতে কি হয়, এরা এই দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে জঙ্গলাকীর্ণ রাস্তা পেরিয়ে যখন ভোট কেন্দ্রের দিকে যাবে, তাতে অনেকেই কিন্তু রাজি হবে না যেতে, যে না গেলে আমাকে মেরে ফেলতে পারে, আমার আত্মীয় স্বজনকে মারতে পারে, বা পরবর্তী সময় হয়তো এই এলাকাতে আমরা থাকতেই পারবো না। তো সেরকম একটা প্রচন্ড ভীতি এদের মধ্যে কাজ করে। এখন তার ফলেও 80-85% ভোট হয়, এবার হয়েছে, যদি হয় আমি জানি না কত পার্সেন্ট লাস্টে কাস্ট হয়েছে। তবে একটা কথা বলবো, এবারের ভোটে কিন্তু মানে টিটিএডিসির যে ইলেকশনে কিন্তু দুপক্ষই সমান শক্তিশালী। আমি যেটা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি আর কি, যেমন বিজেপি শক্তিশালী, তেমন মতাও কিন্তু শক্তিশালী। মতা হাতে এখন ওদের এডিসির এখন কর্তৃত্ব মতার হাতে রয়েছে। অন দি আদার হ্যান্ড বিজেপিও তার সাবস্টেন্সিয়াল একটা প্রেজেন্স ইন্টেরিয়র যে ট্রাইবাল যে হ্যামলেট গুলো আছে ওখানে করতে পেরেছে। তো দুপক্ষ কিন্তু সমান শক্তিশালী, এবং এইরকম ধরনের ক্ষেত্রে কি হয়, সেরকম একটা মেজর ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয় না, কারণ দুই পক্ষই তখন ব্যালেন্স মেনটেন করে, যে আমি যদি অ্যাটাক করি তাহলে অবধারিত কাউন্টার অ্যাটাক, সেই কাউন্টার অ্যাটাক হলে আমার পক্ষেও সেটা ভালো হবে না। তো সেই কারণে হয়তো এর নাম্বার অফ ইনসিডেন্টস কম হয়েছে, কিন্তু একটা সিমারিং টেনশন কিন্তু অলরেডি আছে কিন্তু সবার মধ্যেই, যে কে কাকে কখন ভোট দিচ্ছে, কোথায় যাচ্ছে, সেগুলো কিন্তু অলরেডি ইয়ারমার্ক করছে, এবং সবার মধ্যে একটা আশঙ্কা থাকে যে আমি ওই আমার দল যদি ক্ষমতা না আসে তাহলে পরে আমার কি হবে। সিকিউরিটি ফোর্সেসের যে আমার যে শ্রদ্ধেয় ননীবাবু উনি যেটা বললেন সেটা একদম কারেক্ট। সিকিউরিটি ফোর্সেস যেটা বাইরের থেকে আসে, এদের লোকাল এরিয়া সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না। লোকাল যে পুলিশ আছে তারাও আপনার এডিসিতে কি ডেভেলপমেন্ট থাকে, ম্যাক্সিমামই তো শহর কেন্দ্রিক পুলিশ, এদের চট করে ডিউটিতে ওখানে পাঠানো হয়। সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সেস বা সেন্ট্রাল ফোর্সেস এবং একই স্টেট পুলিশ মিলে কাজ করে। এরা মেন যে রাস্তাগুলো সেগুলো কভার করে, এরা পুলিং বুথ গুলো কভার করে, কিন্তু পুলিং বুথ এবং সেন্ট্রাল বুথের বাইরে যে ভোটাররা আসবে বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে, গ্রাম থেকে, তাদের তো আসার পথে নিরাপত্তা বিধানের কোনো কিছুই নেই। আপনি যতই বলুন না কেন, টিভিতে চিৎকার দিয়ে, যতই প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হোক না, নির্বিঘ্নে ভোট দিন, আপনার ভোটে নিরাপত্তা, এগুলো রুটিন কথাবার্তা, এগুলো আমরা আজকে থেকে 40 বছর আগে থেকে শুনে আসছি, তারপরে আমরা হুজ্জতি হচ্ছে। টিটিএডিসিতে ইলেকশনটা এত গুরুত্বপূর্ণ এই কারণেই যে 20টা যে এসটি সিট আছে, সেই এসটি সিটের অনেকটাই রিফ্লেকশন হয় টিটিএডিসির ইলেকশনে। অর্থাৎ এই 20টা সিট যদি যারা পাবে তাদের পক্ষে মানে জেনারেল অ্যাসেম্বলিতে ওদের সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসাটা অনেকটাই সুবিধা হয়ে যায়। সেই কারণে এবারের ভোটে এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, বা এর আগেও হয়ে গেছে। তো আমি একটা জিনিস মনে করি যে এই যে ভোট হচ্ছে, সেই ভোটটা কিন্তু আপনি 100% সেটা নিরপেক্ষভাবে ভোট হচ্ছে, বা আমি আমার ভোটটা ঠিক মতো ভাবে কাজ করতে পারছি, সেটা কিন্তু কেউ বলতে পারবে না। অর্থাৎ এখানে অনেক ধরনের ভয় ভীতি, ইনডাইরেক্ট থ্রেট, এবং একই সঙ্গে যেটা আছে যে বাধ্যবাধকতা, অর্থাৎ আমাকে ভোটের কেন্দ্রে যেতেই হবে। হ্যাঁ, সেটা আমি যদি শরীর খারাপও থাকে তাহলে তার মানে আমাকে আমার রাজনৈতিক দলগুলো কিন্তু স্বস্তিতে রাখতে, অর্থাৎ আমরা যে একটা পলিটিক্যাল সুপার স্ট্রাকচারে আসি, সেটা কিন্তু একদম আপনি বাড়িতে বসে থাকলেও কিন্তু আপনি একটা পলিটিক্যাল সুপার স্ট্রাকচারে আছেন, আপনার কিন্তু সেই তাদের সঙ্গে মত না মিলিয়ে, তাদের সঙ্গে না চলে কোনো উপায় নেই। আপনার ইচ্ছা অনিচ্ছা সেখানে কোনো ধার ধারে না। বাহুবল আছে, বিভিন্ন ধরনের আপনার থ্রেট আছে, নানা ধরনের মানে অপশক্তি আছে যারা আপনাকে শান্তিতে থাকতে দেবে না। একদম এই বিষয়গুলি অবশ্যই ম্যাটার করে। এবার আমি একটা ছবি দেখাবো, তা হচ্ছে বক্সনগরের ভেলুয়ার চরের দয়াল পাড়ায়। আজ একদিকে যখন শান্তিপূর্ণভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে উৎসবের মেজাজে ভোট গ্রহণ হয়েছে, ঠিক অন্যদিকে বক্সনগরের ভেলুয়ার চরের দয়াল পাড়ায় দেখা গেছে বোমা নিক্ষেপ করা হয়েছে। 6টি বোমা নিক্ষেপ করা হয়, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে ভোট কেন্দ্রের সামনেও 2টি বোমা নিক্ষেপ করা হয়। একেবারে চাঞ্চল্যকর এই খবরটি কিন্তু উঠে এসেছে, এবং সেই ছবি কেমন ছিল, পরিস্থিতি মুহূর্তের মধ্যে কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে দেখাবো।
গাড়ি পালাই দিল গাড়ি গাড়ি আপনারা দেখলেন সেই ছবি যে কিভাবে হামলা হুজ্জতের মতো ঘটনা ঘটে, হাতে ধারালো অস্ত্র নিয়ে কিন্তু দুই দলের মধ্যে সংঘর্ষ হয়, এমনটাই খবর উঠে আসে। বোমা নিক্ষেপ, যেখানে 6টি বোমা নিক্ষেপ করা হয়, দুটি একেবারে ভোট কেন্দ্রের সামনে পড়ে, আর তাতেই মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে চাঞ্চল্য। সেখানে উপস্থিত থাকা আধা সামরিক বাহিনী তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো ব্যর্থ হয়, এমনটাও কিন্তু সেখানে উপস্থিত থাকা সংশ্লিষ্টদের পক্ষ থেকে অভিযোগ উঠে আসছে। এই বিষয়টা নিয়ে এবার আমি আবারও যাব শিক্ষাবিদ ননীগোপাল দেবনাথের কাছে। এই যে ছবি আমরা দেখলাম, নিয়ম রয়েছে যে 100 মিটার যেখানে ভোট হয়, সেখানে 100 মিটারের মধ্যে শুধু ভোট দেওয়া ছাড়া প্রবেশ নিষেধ, কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রের সামনে 6টি বোমা তো মারা হচ্ছে, তার মধ্যে 2টি একেবারে কেন্দ্রের সামনে। এই যে ছবিটা ধরা পড়লো, কিভাবে দেখছেন বিষয়টা? না, এখানে ছবিতে যেটা দেখলাম, এটা তো ওরা ভোট কেন্দ্রের যে স্কুলের ভিতরে বাউন্ডারির ভিতরে চলে গেছে, ছুটাছুটি করছে অস্ত্র নিয়ে। এখন নিরাপত্তার যে বলয়, এখানে যারা নিরাপত্তা, আমি সাইডে ধরে নিলাম ভিতরে না হলে নাই গেল, তো বুথ সেন্টারের ভিতরে কি করে এরা ঢুকলো অস্ত্র নিয়ে, বা যে বোমাবাজি করে ওরা যে সেই পেয়ে চলে গেল। তাহলে এখানে তো দেখা গেছে যে আইন শৃঙ্খলার যাদের উপর দায়িত্ব রক্ষা করা, অন্তত বুথ সেন্টারের, তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। আসলে আমরা যেটা লক্ষ্য করলাম, স্যারও যেটা বলছিলেন, যে এই যে এডিসিটা হলো ত্রিপুরা রাজ্যে ক্ষমতা দখলের একটা কেন্দ্র, এবং এটা ক্ষমতায় যেতে পারলে এটা একটা মধুর ভাণ্ড, পরিষ্কার কথা, এটা একটা মৌচাক। এখানে গেলে, আর সত্যি কথা বলতে কি, এখন তো রাজনীতিতে আসে কারা, রাজনীতি আসলে একটা ন্যারেটিভ আছে যে আমি তো রাজনীতি করি, আমি তো কিছুই পেলাম না, সাধারণ কর্মীরা হাটে মাঠে এটা বলে। তো নেতারা দেখতে পাচ্ছে, কেন বলে? কারণ নেতারা দেখতে পাচ্ছে এরা যারা রাজনীতিতে আসে বা নেতাগিরি করে, এরা রাতারাতি ক্ষমতা থাকলে পরে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা বা মন্ত্রীরা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। তো স্বাভাবিকভাবে এই রাজনৈতিক ক্ষমতা দখলের আগে আমরা দেখতাম, ছোটবেলায় যখন দেখেছি, যারা রাজনীতি করতেন বা এসব করতেন, তারা কিন্তু একটা সমাজ সেবামূলক অ্যাটিটিউড নিয়ে তারা করতেন। রাজনীতিটা একটা সেবামূলক কাজ ছিল। এখন হচ্ছে আত্মসেবা, মানে আমি ক্ষমতায় যেতে পারলে ভোটে যাওয়ার আগে হাতে পায়ে ধরে আমাকে ভোট দিন, সেই দিয়ে এই করুন সেই করুন, আমি উন্নয়ন করব, আমি এই করব সেই করব বলেন, কিন্তু যেই মাত্র যায় ওই ক্ষমতায় গেলে, যে যায় কি জানি লঙ্কা, সে কি জানি রাবণ হয়ে যায়, সিংহাসনে বসলেই তার চেহারা। এটা একটা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে, আর সাধারণ মানুষের বিষয়টা কিন্তু বুঝে। তো সেই জন্যই এখন ভোট দেওয়ার আগ্রহটা মানুষের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায়। ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়ার অর্থ এই না যে অত সংখ্যক লোক মানুষ গিয়ে সেখানে ভোট দিয়েছেন। এখানেও কিন্তু যেটা নন্দবাবু বললেন, সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার স্যাপার আছে, অন্যরকম আছে, সেখানে একটা খেলা আছে। তো এই জন্য আমি বলবো যে এই যে ঘটনাটা দেখলাম, এটাই তো একটা সিমটম। এখন এখানে প্রকাশ্য বোমা মারা হয়েছে, কেন প্রকাশ্য বোমা মারা হবে কেন? অর্থাৎ এখান থেকে ভয় পাইয়ে, যাতে লোকজন, ভোটাররা, যাতে প্রকৃত ভোটাররা যাতে এখানে না আসে। এইবার কি হবে, ওই যে পুলিং যারা পার্টি আছে তাদেরকে ভয় ভীতি দেখিয়ে চুপচাপ বলে বেশি কথা বলবেন না, আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। আরেকটা কিছু আমাদের দেখি, কিছু সংবাদ মাধ্যমেরও কর্মী আছে, এটা অত্যন্ত ইয়েজনক। লাইনের লোক দাঁড়িয়েছে, বলছে আপনি কাকে ভোট দেবেন। এই ভোটটা হলো গণতন্ত্রের একটা পবিত্র অধিকার এবং অত্যন্ত গোপনীয় বিষয়। আমার স্ত্রীকেও আমি বলবো না আমি কাকে ভোট দেবো, আমার ছেলেকে, আমি আমার বাবাকে বলবো না আমি কাকে ভোট দেবো। এটা এত বড় একটা গোপনীয় জিনিস। তো গোপনীয়তা কোথায় থাকে? সেখানে গিয়ে আপনার সেভাবে ভোটারদেরকে নানাভাবে সেখানে মোটিভেশন করা হচ্ছে। আর রাজনৈতিক দলগুলির পক্ষে থেকে তো সেটা তো নানা রকম থ্রেট, যেই এই পাড়ায় বিশেষ করে ক্ষেত্র, এটা তো তারই সিমটম। এখন এই যে রাজনৈতিক যে মানে দলগুলোর যে শারীরিক ভাষা, তাদের যে কর্মপদ্ধতি, সেটা তো সাংঘাতিক ব্যাপার হচ্ছে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস, এটা আমার কাছে অত্যন্ত অবাক, আমি মানে অবাক বিষয়টা লক্ষ্য করছি আর কি। এখন যেই দুই দলের মধ্যে মারামারি হচ্ছে, এরা সবাই কিন্তু শাসক দল। এক দল হয়তো বড় দল, আরেক দল ছোট দল, কিন্তু শাসন ক্ষমতা দুই দলই আছে, দুই দলে, হ্যাঁ শরিক দল। এদের মানে ইয়ে আছে, কি জানি বলে, সদস্য আছে মন্ত্রিসভায়, তীব্রমতারও আছে, আর বিজেপি তো আছে, বিজেপি তো সরকারই, একই জোট সরকার। এটা কিন্তু আমরা বলতে পারি না এটা বিজেপি সরকার, এটা তীব্রমতা এবং বিজেপি দুই দলের মিলেই সরকারটা। এখন দেখুন বিজেপি, এখন এই যে এডিসিটা,
এটা এমনই একটা মধুর ভাণ্ড যে এটাকে যে কোনোভাবে দখল করতে হবে। এখন এখানে অ্যাকচুয়ালি সমস্যাটা হওয়ার কথা ছিল বামফ্রন্টের যারা প্রার্থী তাদের সঙ্গে। এখন দেখা গেছে এরা প্রায় চিত্রের বাইরে চলে গেছে, যদিও বামফ্রন্ট বলছে তাদের মানে পুলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছে না বা ওই ইয়ে করছে না। আর এরা মনে করছে কি বামফ্রন্টে তো এখন এতটা শক্তি নেই, তারা সেই মানে ওই যে মারামারি করার মতো সেই লোক বলো নেই, সুতরাং এটার কি আর দরকার নেই। এখন এই বিজেপি এবং তীব্রামতা দুই দলেরই, অথচ একই সরকারে আছে শরিক দল তারা মারামারি করছে। জনগণ তো অ্যাকচুয়ালি এই ঘটনা থেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, জনগণের সাংঘাতিক বিভ্রান্ত হচ্ছে। এই বিষয়টা তো আমি আসবো। এবার আপনার কাছে যাচ্ছি যে ভোটের দিন এই ধরনের হিংসা, এটা কি গোয়েন্দা ব্যর্থতার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? না, এটা গোয়েন্দা ব্যর্থতা নয়। আসলে ভোটের সময় আমরা যেটা দেখে আসছি বিগত বেশ কিছু বছর ধরে, যে যখনই কোনো ইলেকশন হয় তখন এরকম ধরনের মানে ভয়ভীতি দেখানো, নিজেদের মধ্যে মারপিট করা বা বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা করা, সেগুলো কিন্তু হয়ে আসছে। কিন্তু এডিসি ইলেকশন যেটা হয়েছে সেটা আজকে কয়েকটা বুথে সেখান থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে বাঙালি ভোটারদের ভোট দিতে দিচ্ছে না। এখন দেখুন, এডিসি ট্রাইবেল এরিয়া সংখ্যাগরিষ্ঠতা ট্রাইবেলরা, সেই জন্য এটাকে ট্রাইবেল এরিয়া নাম দেওয়া হয়েছে। কিন্তু এখানে কিন্তু লার্জ সাইজেবল একটা বেঙ্গলি পপুলেশন আছে কিন্তু, এবং এরা কিন্তু ইকুয়ালি এই যে ভোট দেওয়ার অধিকারী। এখন এখানে কিন্তু একটা জাতিগত ব্যাপার উঠে আসছে, অর্থাৎ এই যে থানসা বলছে যে যে পার্টি তুমি করো না কেন, তুমি ট্রাইবেলদের জন্য ভোট দাও, সেটা কিন্তু আমাদের এই যে গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক ব্যাপার। অর্থাৎ আমরা কিন্তু একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলছি এইসব কথাগুলো বলে। এবং এখানে যখন অন্য কমিউনিটির লোকজন এসে ভোট দিচ্ছে, তারাও ভোটার, কিন্তু তাদের কিন্তু বাধা দেওয়া হচ্ছে। সেটা কিন্তু ভয়ঙ্কর একটা দিক ইয়ে করছে, যে তাহলে কি এটা একটা মানে প্রোটেক্টেড এরিয়া করে ফেলতে চাইছে, যেখানে অন্য কেউ ঢুকতে পারবে না, শুধু ওরাই থাকবে, ওরাই কাজ করবে। এই যে তাহলে এই যে লার্জ পপুলেশন, যে বেঙ্গলি পপুলেশন বা আদার যে পপুলেশন আছে, এদের কি হবে? এরাও তো এখানের অধিবাসী, তার তো এদের উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, বিভিন্ন ধরনের যে ধরনের ট্রেন্ড দেখা গেছে। ডেমোগ্রাফিক যে ডিস্ট্রিবিউশন আছে, সেখানে কয়েকটা সিট মানে নন ট্রাইবেলদের জন্য এখানে রাখা আছে। তো সেখানেও যদি হাত দেওয়া হয়, তাহলে এই যে টোটাল যে এডিসির যে ক্যারেক্টারটা, সেটা একটু চেঞ্জ হয়ে যাবে। এডিসিটা তৈরি করা হয়েছিল বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে, যে এখানে যে ট্রাইবেল যারা আছে ওদের একই সঙ্গে হিল এরিয়া ডেভেলপমেন্ট এবং একই সঙ্গে নানা ধরনের কাজকর্মে হাত দেওয়া হয়েছিল। তো সেগুলো না করে একটা বিশেষ ধরনের যে কমিউনাল সেন্টিমেন্ট নিয়ে যদি কেউ কাজ করে, তো সেটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এবং আগামী দিনে প্রত্যেকটা রাজনৈতিক দলের ওই দিকে নজর দেওয়া উচিত, যে আমার রাজনৈতিক দলের ভোট ব্যাংক স্ফীত করার পরিবর্তে এইরকম ধরনের যে অশুভ শক্তিগুলোর উত্থান হচ্ছে, বিশেষ করে পাহাড়ি এলাকাতে, সেগুলোকে ইমিডিয়েটলি সেগুলোর উপর মানে আলোচনা করা, সেগুলো আলোচনা সাপেক্ষে এগুলো প্রতিহত করার ব্যবস্থা করা। দীর্ঘদিন ধরে আমরা ত্রিপুরাতে কিন্তু দেখেছি ট্রাইবেল ইনসার্জেন্সি, সেই ট্রাইবেল ইনসার্জেন্সিতে কিন্তু হাজার হাজার সাধারণ লোকের মৃত্যু হয়েছে, এবং একই সঙ্গে প্রচুর সিকিউরিটি ফোর্সের লোকজনও মারা গেছে, প্রচুর লোক ডিসপ্লেসড হয়েছে, ফোর্সফুল এক্সোডাস হয়েছে। সেগুলো যাতে আর নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, এডিসি ইলেকশনে যদি এরকম ধরনের একটা ট্রেন্ড আমি দেখতে পেলাম, সেটা আমার কাছে খারাপ লাগছে। 2 নম্বর হলো যেটা, এই যে দুটো রাজনৈতিক দল, যার দুটো রাজনৈতিক দলই ক্ষমতাসীন, এরা আবার একটা জায়গাতে এসে ক্ষমতাসীন, এটা তো অদ্ভুত একটা ব্যাপার। যে একটা ছোট একটা স্টেটের যে সরকার, সেই সরকারের মধ্যে দুটো শরিক দল কি করে নিজেদের মধ্যে এবং উন্নতের মতো পাহাড়ি এলাকাতে আচরণ করতে পারে, যে আচরণটাতে তো বোঝাই যায় যে এটা একটা স্বার্থের ব্যাপার। অর্থাৎ আমি এখানে যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে আমার এটা মধুর ভাণ্ড, আমার দাদা যেটা উনি যেটা বললেন, যে সেটা যেতে পারবো না। তুমি কেন, তুমি তো মিলেমিশে তুমি করতে পারতে, তুমি এখানে মিলেমিশে কাজ করছো, ওখানে মিলেমিশে কাজ করছো না কেন? কারণ এখানে এই যে এটা আছে, শুধু এটা আমার, এটাতে আমার দখল করতে হবে, এটাতে কোটি কোটি টাকা আসবে বিভিন্ন স্কিমে, সেগুলো কি হচ্ছে আমরা জানি না। এই যে এডিসি এলাকাতে কিভাবে করাপশনের চূড়ান্ত ওখানে হচ্ছে প্রত্যেকটা, এখন না শুধু, সেটা অনেক আগে থেকে হয়ে আসছে। এবং ইরেসপেক্টিভ অফ দি মানে পলিটিক্যাল পার্টি, ওখানে কিন্তু একটা করাপশনের কিন্তু একটা মানে মাত্রাহীন একটা
ধারা চলে আসছে অনেকদিন ধরেই এডিসি এরিয়াতে। সাধারণ আমরা প্রশাসন যেটা আছে স্টেটে প্লেন এরিয়া বা স্টেট গভর্নমেন্টের যেগুলো আছে সেগুলোতে তদন্ত হয়, বিভিন্ন ধরনের ইনকোয়ারি হয়। সরকারি কর্মচারীরা যদি অন্যায় করে হাজার হাজার ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়, ওখানে হয় কোনো কিছু হয় না। ওখানে এই বিষয়গুলি অবশ্যই প্রশ্নচিহ্নের মুখে তো অবশ্যই থাকে। তবে এবার আমরা 26 নম্বরের দিকে নজর রাখবো। 26 নম্বর কেন্দ্র, এই 26 নম্বর কেন্দ্রে বীরচন্দ্র কলসি, এই কেন্দ্রে তিপ্রামথা থেকে লড়াই করছেন কেনারাম রিয়াং, বিজেপি থেকে লড়াই করেছেন সঞ্জীব রিয়াং, সিপিএম থেকে লড়াই করেছেন নরেন্দ্র রিয়াং, আইপিএফটি থেকে লড়াই করেছে জিদিরাম ত্রিপুরা এবং আইএনসি থেকে লড়াই করেছে আব্রাহাম রিয়াং। তারা লড়াই করেছেন। তবে কেন প্রার্থীদের নাম বলছি, কারণ এই এলাকা থেকেও কিন্তু অপ্রীতিকর ঘটনার ছবি উঠে এসেছে। 26 নম্বর বীরচন্দ্র কলসি কেন্দ্রের চরণপাড়া এসবি স্কুলের সামনে দুটি বোমা নিক্ষেপ করা হয় এবং বাইক ভাঙচুর করা হয়। চলুন দেখাচ্ছি সেই ছবি। আপনারা দেখলেন সেই ছবি, যেখানে পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। বাইক ভাঙচুর করা হয়েছে, সেই ছবিও ধরা পড়ছে। সে বিষয়টা এবার যাব আবার ননীগোপাল দেবনাথের কাছে। এই ধরনের ঘটনা যে সংগঠিত হয়, সেটা কি আকস্মিক নাকি সংগঠিত? অন্যদিকে রাজনৈতিক বিষয়টা কতটা লুকিয়ে থাকে এই ধরনের ঘটনার পেছনে? এটাকে আমি মোটেই আকস্মিক বলে মনে করি না। কারণ এডিসি নির্বাচনে যখন দিনক্ষণ ঘোষণা হয় বা সিদ্ধান্ত হয় যে এডিসি নির্বাচন হবে, তখন শাসক দলের দুই শরিকের মধ্যেই কিন্তু টানাপোড়েন চলছিল যে অ্যাকচুয়ালি আসন সমঝোতা হবে কি হবে না। এখন তিপ্রামথা সুপ্রিমো, উনি রাজ্যের যারা বিজেপি নেতৃত্ব আছেন তাদের উপর সব দোষের দোষ চাপিয়ে উনি বলেন কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক আছে, রাজ্য নেতৃত্ব গোলমাল করছে। এখন উনি বলেন যে 28-28 আমি দখল করব। আবার আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও বলেন এটা রাজনৈতিক, যেহেতু অ্যালায়েন্স হয়নি সবাই বলবে যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো। কিন্তু মুখ্যমন্ত্রী একবারও বলেননি যে মানে পাহাড়ি অঞ্চলে আমরা কাউকে ঢুকতে দেব না, যেটা ওই তিপ্রামথা সুপ্রিমো যেটা বলেছেন। এখন যেই মাত্র সেখানে রাজনৈতিক কার্যকলাপ করতে গেছে স্বাধীনভাবে, অর্থাৎ ওনার তিপ্রামথা ভেবেছে পাহাড়টা ওনার, এটা ওনার রিজার্ভ, এখানে অন্য কেউ ঢুকতে পারবে না, মানে অন্য কোন রাজনৈতিক দলের ক্রিয়াকলাপ সেখানে চলতে পারবে না। কিন্তু যেই মাত্র চালাতে গেল তখনই কিন্তু সমস্যাটা। পাহাড়টা যদি ছেড়ে দেওয়া হতো যে ঠিক আছে তোমরা নিয়ে নাও, আমরা আর এখানে যাব না, তাহলে কিন্তু ঠিকঠাক আসলো। এখন আমার গত 5 বছরের যেটা অভিজ্ঞতা দেখলাম, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন, এরা কিন্তু প্রথম দিকে বলেনি যে রাজ্য সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না। এদের না নাকি অ্যাকর্ড ফ্যাকর্ড নিয়ে সমস্ত কথাবার্তা করলে, এরপরে রোমান্টিক হরপ টরপ এই সমস্ত কথাবার্তা নিয়ে তারা কাজকর্ম করতো। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা নিরিখে যেটা দেখলাম সেটা হলো গত 5 বছরে পাহাড়ের মধ্যে এই যে খানসা বলছে আর কি, বা তিপ্রাসা যে বলছে, এদের উন্নয়নে কি কি কাজ হয়েছে, আমি এখন যদি সময় নাই এখানে, তাহলে আমি ডাটা দিয়ে বলতে পারি। এডিসি কিন্তু 1979-এ কিন্তু হয়েছে, হ্যাঁ 79-এই, 78-এ বামফ্রন্ট সরকার এসেছে এবং এডিসিকে এস্টাবলিশ করতে গিয়ে অনেক রক্ত ঝরেছে। এডিসিতে অনেক মানুষ প্রাণ গেছে, সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের হিংসা। একদল চাইছিল এডিসিকে বাতিল করে দিতে, আরেকদল চাইছিল এডিসিকে গঠন করতে ট্রাইবেলদের অধিকার রক্ষার জন্য। দীর্ঘ সংগ্রামের ইতিহাস। এখন সবকিছু পেরিয়ে আমরা 80-রত একটা জুনের দাঙ্গা দেখলাম, বাজে অভিজ্ঞতা আমাদের। এখন ত্রিপুরা রাজ্যে আমি এটাকে জাতিগত দাঙ্গা বলবো না, এটা হলো ভাতৃঘাতী দাঙ্গা। আমি বলবো ভাতৃঘাতী দাঙ্গা, কারণ কি ত্রিপুরা রাজ্যের একটা সংহতির ইতিহাস আছে, আদিবাসী বাঙালিদের মধ্যে একটা সংহতি সম্প্রীতি আছে, তো এই সম্প্রীতিটাকে নষ্ট করা হয়েছে। এত বছরের এত কিছুর পরে এখন আবার নতুন করে দেখা যাচ্ছে কি সেটাকে আবার একটা ভাতৃঘাতী দাঙ্গায়, অর্থাৎ পাহাড়টা আমার শুধু। স্যার যেটা বললেন যে এখানে কিন্তু একটা ভালো সংখ্যক ভোট আছে বাঙালি ভোটার,
এটা ভয়ঙ্কর। এই তথ্যটা আমার জানা ছিল না, এরকম যে ঘটনাগুলি ঘটছে, অর্থাৎ বাঙালিদেরকে সেখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না। কারণটা কি? কারণটা হলো এরা হয়তো বুঝে গেছে যে বাঙালি ভোটাররা বোধহয় তীব্রমতাকে ভোট দেবে না, এই ভোটটা হয় বামফ্রন্টের পক্ষে যাবে, না হয় বিজেপির পক্ষে যাবে। সুতরাং বাঙালি ভোটারদেরকে সেখানে বাদ দাও। একটা সাইজেবল 28টা কনস্টিটিউয়েন্সিতে 28টা কনস্টিটিউয়েন্সির মধ্যেই বাঙালি ভোটার আছে। এমনও বুথ আছে, এমনও অঞ্চল আছে যেখানে 70% বা 80% বাঙালি ভোটার, ট্রাইবেল সংখ্যা ভোট কম। আমি বলবো ওই যখন এডিসি সীমা মাইগ্রেশন করে তখন এই সমস্ত অঞ্চলগুলো আমার মনে হয় এডিসিতে ঢুকানোটা ঠিক হয়নি। যাই হোক, যেটা হয়েছে তো হয়েছে, 70% অঞ্চলটা মানে টিটিএডিসির মধ্যে আছে। এখন যদি একটা সেকশন যদি মনে করে জাতি বিদ্বেষটাকে ছড়িয়ে এই অঞ্চলটা, এই ত্রিপুরা রাজ্যের 70% ভৌগোলিক অঞ্চল, সেটা আমার, সেটা অন্য কেউ ঢুকতে পারবে না। এখান থেকে একবার বলছিল ত্রিপুরা ল্যান্ড, আবার গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। এটা গ্রেটার ত্রিপুরা ডেঞ্জারাস, কিন্তু ওই যে বাংলাদেশের চট্টগ্রাম এই সমস্ত নিয়ে, এটা কিন্তু আরেকটা ইন্টারন্যাশনাল ব্যাপার। কিন্তু এটা আমি বলতে পারি না এখানে ভারতবর্ষের মধ্যে মাটি থেকে। ঠিক আছে, কেউ উনি বলেছেন বা ওরা বলছেন, বলুক, কিন্তু এটাকে যখন বলছে কি এটা যেমন আমার সম্পত্তি, এটাকে আমার সম্পত্তি, এখানে আমার এই ক্ষমতাটা যদি আমি দখল রাখতে পারি, তাহলে ওই যে একজন ট্রাইবেল চিফ মিনিস্টার, অর্থাৎ আমার যদি 20টা বিধানসভা সিট যদি আমি নিয়ে নিতে পারি, তাহলে কেউ না কেউ হয়তো আমাকে আর 10টা যদি আমি কোন রকম করতে পারি, তাহলে ওই যে আমি মুখ্যমন্ত্রী হব। তো যদি মুখ্যমন্ত্রী হয়, আমরা গত 5 বছরে এডিসি এলাকার যে চিত্রটা আমরা দেখলাম, অনুন্নয়ন, শিক্ষা ব্যবস্থা তো একদম শেষ, পিডব্লিউডির কোনো কাজ নাই, রাস্তাঘাট কিচ্ছু নাই, এডিসির সুপারস্ট্রাকচার বিল্ডিং এর কোনো ব্যাপার সেবার নাই, আগে যা ছিল তাই আছে। বরঞ্চ খুমলুং পার্কটা আগে সেখানে প্রচুর পরিমাণে মানুষ যেত, এই জাতি বিদ্বেষী কথাবার্তা বলার ফলে সেখানে বাঙালি অংশ ভিজিটারও কম গেছে। এখন শুনতে পাচ্ছি এটা নাকি বেসরকারি হাতে সেগুলি তুলে দেওয়া হচ্ছে। 2টো পেট্রোল পাম্প ছিল টিএডিসির হাতে, এগুলোকে দিয়ে দেওয়া হয়েছে বেসরকারি হাতে। অর্থাৎ এটাই চালাতে পারছে না। ইভেন পাহাড়ে ওই যে জম্পু হিলে, যে এখানে বিজেপিতে যাওয়ার জন্য যে ডাক বাংলা এই সমস্ত কিছু আছে সরকারি পর্যায়ে, সেগুলোও নাকি দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে সেখানে যে ডুম্বুর যে জলপ্রপাত শুনছি, এটাও সমস্ত কিছু মানে দিয়ে দেওয়ার জন্য। তো এরা তো যা আছে সেটাই চালাতে পারছে না, আবার নতুন করে কি চালাবে? আর ত্রিপুরা রাজ্যে যদি এই সমস্ত যদি ত্রিপ্রাসার এই সমস্ত যে বলে যেভাবে সেন্টিমেন্টাল কথা বলে, ইমোশনাল কথা বলে যদি এরাই যদি ক্ষমতায় আসে আর উনি যদি মুখ্যমন্ত্রী হন, ত্রিপুরা রাজ্যের কি হবে? ব্যাপারটা হচ্ছে আরো ভয়ঙ্কর। যেটা পৃথিবীর কিন্তু ইতিহাসে কিন্তু এখন কোথাও রাজতন্ত্র নাই, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আছে। তো ভারতবর্ষের 1940 কোন একটা অংশ রাজতন্ত্র পুনরায় কায়েম করার চেষ্টা করছে। এটাই তো একদম পুরা নিজেকে রাজা বলে ঘোষণা দেওয়া, রাজতন্ত্র ফিরিয়ে আনা। ত্রিপুরা রাজ্য কার? এখন যদি আমি বলি, যদি বাঙালিরা যদি মনে করে যে আমাদের তো এখানে স্বার্থক্ষুণ্ণ, যদি ওরা যদি সেন্টিমেন্টটা গ্রো করে, তাহলে কি সমস্যাটা হবে? নতুন করে কি সমস্যাটা? সেদিকে যাচ্ছে না, যদিও রাজনৈতিক গতি প্রকৃতি সেদিকে যাচ্ছে না। কিন্তু যদি 2-4টা বাড়ি ঘর পোড়ায়, 2-4টা গ্রাম যদি পুড়িয়ে দেয়, 5-7 জন 80 জনের দাঙ্গা, তখন কি কেউ ঘরে বসে থাকবে? ঘরে বসে থাকবে? তো এইভাবে জাতি দাঙ্গা লাগানোর জন্য আমি বলবো জাতি দাঙ্গা না, এটা ভাতৃঘাতী দাঙ্গা। কারণ ত্রিপুরা রাজ্যে পাহাড়ি আর বাঙালির মধ্যে কোনো বিভেদ নেই, সবাই মিলেমিশে থাকার একটা ঐতিহ্য সেই রাজ আমল থেকেই। বিভেদ সৃষ্টি করে নিজের ক্ষমতা ধরে রাখার একটা অপপ্রয়াস চলছে এখানে। এবার আমরা 22 নম্বর কেন্দ্রের দিকে নজর রাখবো। 22 নম্বর কেন্দ্র থেকে যে খবর, কাঠালিয়া মির্জা রাজাপুর এই কেন্দ্র থেকে খবর রয়েছে যে ইতিমধ্যেই গাড়িতে ঢিল ছোড়ার খবর পাওয়া গেছে। ওই কেন্দ্রে গিয়েছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়, এবং তিনি ঘটনাস্থলে পৌঁছা মাত্রই তার গাড়িতে ঢিল ছোড়া হয়, তার উপর হামলা করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছে বিজেপি। দেখাবো সেই ছবি। অভিষেক দেবরায় তিনি গেছিলেন ভোট গ্রহণ কেন্দ্রে, আর যাওয়া মাত্রই তার উপর হামলা এবং কোনো মতে তাকে গাড়িতে তোলা হলে সেই গাড়ির কাছে পর্যন্ত
ঢিল ছোড়া হয়, ঠিক এই ছবি কিন্তু ধরা পড়েছে এই ভোট কেন্দ্র থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে আধা সামরিক বাহিনী রয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু তারপরেও ঘটেছে এই ঘটনা। একদিকে আমরা দেখেছি বাইক ভাঙার ছবি, অন্যদিকে এই ধরনের ঘটনা। এবার আমি আসবো প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকারের কাছে। নন্দন বাবু, প্রথমে যে প্রসঙ্গটা আমরা কিছুক্ষণ আগে একটা ফুটেজ দেখাচ্ছিলাম যে বাইক ভাঙচুর করা হয়েছে কর্মীদের, তারপর দেখলাম যে আরো বেশ কিছু ছবি যেখানে অভিষেক দেব রায়ের সাথে ওনার কর্মী সমর্থকরাও ছিল, তাদের উপরও ঢিল ছোড়া হয়। রাজনৈতিক বিশ্লেষকের একটা অংশ বলে যে যারা উচ্চ পর্যায়ে রয়েছে বা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এসি ঘরে বা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে সমস্তটা ম্যানেজ করে, কিন্তু যারা নিচু স্তরে থাকে কর্মী সমর্থকরা, তারা এই ধরনের ঘটনা না বুঝেই করে ফেলে, আবার তাতে তাদেরই ক্ষতি হচ্ছে। একদিকে উচ্চ পদস্থ যারা নেতারা তাদের মধ্যে সম্পর্ক ঠিক এক জায়গায় বসে চাপান করছেন, কিন্তু মাঝখান দিয়ে কর্মী সমর্থকরা হামলা হুজ্জুদের মতো ঘটনা ঘটিয়ে কেউ রক্তপাতে হাসপাতালে ভর্তি হচ্ছেন, কারোর বাইক নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের মধ্যে কর্মীদের প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে। এই বিষয়টা কি বোঝা দরকার যে উচ্চ স্তরে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা কেন এগিয়ে যাব? দেখুন, একটা জিনিস যে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে উচ্চপদস্থ যারা মানে আমি বলবো যে ধরুন ট্রাইবাল অফিসার যারা আছে, যাদের প্রত্যেকেরই হয়তো কখনো না কখনো এডিসি এরিয়াতে বাড়িঘর ছিল, এরা বাড়িঘর ছেড়ে দিয়ে কিন্তু এখন আগরতলা শহরে বসবাস করে, এবং এখানে আগরতলাতে চরম বিলাসিতার মধ্যে থেকে মানে ধরুন 100%-এর মধ্যে 99% কেউই এডিসি এরিয়াতে থাকে না, কিন্তু সবাই কিন্তু নন এডিসি এরিয়াতে থাকে। তো এটা একটা ভাবার বিষয় হয়েছে যে তুমি যদি এডিসি কে এত ভালোবাসো, তুমি কেন এডিসিতে থাকো না? তুমি সবকিছু নিচ্ছ, এখানকার সব সুযোগ সুবিধা নিচ্ছ, সবকিছু নিচ্ছ, তারপরে এডিসির জন্য তুমি মায়া কান্না করছো। তো এরকম ধরনের যারা আছে তারা ওখানকার লোকাল যে মানে ট্রাইবাল যারা ইয়স আছে এদের উস্কে দিয়ে তাদের উস্কে দিয়ে বা তাদের বিভিন্ন ভাবে হয়তো কিছু একটা করে হয়তো এইসব দাঙ্গা হাঙ্গামো করাচ্ছে। বিজেপিকে এরা কখনো ট্রাইবাল একটা মানে ট্রাইবালদের জন্য একটা ভালো বা একটা কম্পিটেবল একটা দল মনে করে না, ভাবে এটা অল ইন্ডিয়া একটা পলিটিক্যাল পার্টি, এটা কোনো ট্রাইবালদের পার্টি নয়। আর তীব্রামতা আমাদের এটা হলো ট্রাইবালদের পার্টি, এক্সক্লুসিভলি দ্য ট্রাইবালদের পার্টি। তো সেই কারণে এদের উস্কে দেওয়া খুবই সহজ, ওদের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি করা যায়, তুমি কেন ইয়েকে দিচ্ছ না। তো এইসব যুবকদের নানাভাবে খেপে দিচ্ছে বলতে যেখানে পাও ইয়ে করো। আর এদের মধ্যে একটাই ধারণা যে যদি আফটার ইলেকশন যদি এডিসিতে ক্ষমতাতে আসে আবার তীব্রামতা, তাহলে আমি তো এই যে রিস্ক নিয়ে আমি এই ইট মারছি, মানুষজনকে মারধর করছি, আমি বেশ বড় একটা পথ পেয়ে যাবো, কন্ট্রাক্টারি পাবো, বিভিন্ন ধরনের নিগো বাণিজ্যে আমি অগ্রাধিকার থাকবে। তো সেই জন্য এরা নিজের জীবন বিপন্ন করে বা নিজের অত রিস্ক নিয়ে কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। তার মধ্যে ওর দেশপ্রেম বা ওর জাতিপ্রেম বলে কেউ কিছু নেই, এটা ওর সম্পূর্ণ ব্যক্তিগত একটা ইয়ে যে আমি যদি এগুলো দেখাই টিভিতেও আমার পিকচার আসবে, পরবর্তী সময়ে আমার নামে যদি একটা তাহলে আমি হিরো বনে যাব, আমি আমার এলাকাতে আধিপত্য বিস্তার করতে পারবো, সেরকম একটা বিরাট ব্যাপার আছে, যেটাই মেইন ব্যাপার। আর বাকি যেটা আছে এই যে উচ্চপদস্থ যারা নেতাটা আছে তাদের সবাইকে আপনি আগরতলা পাবেন, কাউকে কিন্তু এডিসি এরিয়াতে পাবেন না। এডিসি এরিয়াতে এরা কালীপদ্রে যায়ও না, এদের অনেকের খামার বাড়ি আছে, বড় বড় খামার বাড়ি আছে এডিসি এরিয়াতে, ওখানে লোকাল লোকদের লাগিয়ে ভালো ভালো সবজি বা ভালো ধরুন ফল চাষ করে এগুলো আগরতলা বাড়িতে এসে যায়। এরাই কিন্তু এই ট্রাইবেলদের নিয়ে অনেক কিছু বলছে, কিন্তু মানে মাননীয় এই যে শিক্ষাবিদের ননীবাবু যেটা বলেছেন এটা আমি 100% এর সঙ্গে একমত, যে লাস্ট অন্তত 2 ডিকেড মানে 2 দশক ধরে এডিসি এরিয়াতে কোন ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক এডিসি ফান্ড থেকে হয়নি। যেটা হচ্ছে আপনি যেটা দেখেছেন কিছু রাস্তাঘাট হচ্ছে এগুলো সব ব্লক ভিত্তিক, অর্থাৎ যেটা স্টেট গভর্নমেন্টের যে তার যে ব্লক ভিত্তিক যে ফান্ড গুলো আছে এগুলোর থেকে হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সিএসএস আছে, এই যে সেন্ট্রাল স্পন্সর স্কিম বা এসসি আছে যেটা স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স, এডিবি টাকা দিচ্ছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে টাকা আসছে, এই টাকাগুলো ওখানে খরচ করছে। এডিসি নিজস্ব ফান্ড থেকে কিন্তু কিছু আসে না, এডিসি রেভিনিউ কালেকশন বলতে কিছু নেই। এটা একটা এমন ধরনের একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে এডিসিটা এখন বর্তমানে যেটা আছে, যে এর মধ্যে এক শ্রেণীর এলিট ক্লাস তৈরি হয়েছে
যেই এলিট ক্লাসগুলো এখানে সবকিছু এরা নিয়ে নিচ্ছে, সুযোগ সুবিধা থেকে শুরু করে লম্বা চওড়া বেতন যা কিছু পাচ্ছে সব এরা, কিন্তু যারা নিরীহ এই যে ট্রাইবাল জনজাতি যারা আছে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে, এদের অবস্থা যে তিমিরে সে তিমিরে, এরা এখনো ছোড়া থেকে জল খায়, এরা এখনো 20 কিলোমিটার হেঁটে হসপিটালে যায়, এদের ছেলেমেয়েরা এখনো ক্লাস 4-5 পরে ড্রপ আউট হয়ে যায়, এদের জীবনযাত্রার কিন্তু কোনো উন্নতি করতে পারেনি তথাকথিত এডিসি প্রশাসন। এরাই এখন এডিসির জন্য মায়া কান্না করছে বা বাইরের যে ইয়েতে নানা ধরনের কথাবার্তা বলছে, উস্কে দিচ্ছে বিভিন্ন ছেলেদের। কারা করছে? অনলি 2-3% ট্রাইবেলরা এই সুযোগ সুবিধা পুরো 98% কে ডিপ্রাইভ করে নিয়েছে, সেটা ট্রাইবেলরা বুঝতে পারছে না, অথবা বুঝতে পারলেও যারা একটু বলে ওদের নানাভাবে দমিয়ে রাখা হচ্ছে পাহাড়ি অঞ্চলে। এবং সেই কারণে কিন্তু আজকে এডিসির মধ্যে কি হচ্ছে, এরা উনি যেটা বললেন যে এডিসি ইজ আওয়ার ওন কিংডম, এটা আমাদের রাজ্য, এটা দেওয়াই হয়েছে আমাদের জন্য, এরকম একটা ধারণা তৈরি করছে এরা, যে এটা আমাদের দিয়ে দিয়েছে, এটাতে স্টেট গভর্নমেন্টের কোনো অথরিটি নেই, স্টেট গভর্নমেন্টের কোনো, এমনকি মাঝখানে পুলিশ পর্যন্ত মানে আলাদা করার জন্য একটা ওরা প্রপোজাল করেছিল, পরে দেখে না পুলিশ অ্যাক্ট এবং ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট এবং বিভিন্ন ধরনের যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ছিল, তখন ওই সময় দেখা যায় না এরকম পুলিশ তৈরি করা যায় না, অর্থাৎ একটা স্টেটে একটাই পুলিশ বাহিনী থাকবে। তো ওইখান থেকে মানে কিরকম ধরনের চিন্তা ভাবনা করলে একটা স্বাধীন একটা অঞ্চল, মানে যেখানে স্টেট গভর্নমেন্ট থেকে আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে করা, যে এই যে একটা মানে দুরভিসন্ধি এবং এই যে একটা ভয়ঙ্কর ধরনের অসুস্থ প্রবণতা, সেটা কিন্তু এরা নিজেরা তো করছেই, এই নেতাগুলো ইয়ংস্টার যারা আছে তাদের মাথাতেও ঢুকে দিচ্ছে, চরম একটা মানে বাঙালি বিদ্বেষী মনোভাব তৈরি করে দিচ্ছে, উস্কানি দিচ্ছে, এমনকি মহিলারা যারা আছে এদের পর্যন্ত এই জিনিসগুলো ওরা ঢুকে দিচ্ছে। তারপরে হচ্ছে কি এই ধরনের অস্থির পরিবেশ একটা পাহাড়ি অঞ্চলে সবসময় থেকে যাচ্ছে। এবার আমি আপনার কাছে যাব, রাজনৈতিক বিষয় নিয়ে কিছু আলোচনা তো অবশ্যই করতে হয়, কারণ আজ ভোট গেছে। জিতেন্দ্র চৌধুরী সিপিএম এর সাধারণ সম্পাদক, তিনি বেশ কিছু অভিযোগ করেছেন। আজকেও তিনি নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ জানিয়েছেন, যেখানে তিনি জানাচ্ছেন যে পোলিং এজেন্টদেরকে রাখা হয়নি বা সরিয়ে দেওয়া হয়েছে, যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ এসেছে। কিন্তু বেশ কিছুদিন আগে অর্থাৎ সম্প্রতি তিনি একটি অভিযোগ করেছেন এবং একটি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে তিপ্রামথা এবং বিজেপি তারা একসাথে জোট সরকার রাজ্যে রয়েছে, কিন্তু পাহাড়ে অর্থাৎ এডিসিতে এককভাবে লড়াই করার পেছনে মূল কারণ অন্য কিছু, ভোট কাটাকাটি। অর্থাৎ তারা ভয় পাচ্ছে যে যদি সেখানে বামেরা ভালো ভোট বা পার্সেন্টেজ পেয়ে যায়, তবে সেক্ষেত্রে তিপ্রামথা বা বিজেপির মসনদে লড়াই করা কঠিন হয়ে যাবে। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? সত্যি কি ভোট কাটাকাটি, যার জন্য বিধানসভায় একসাথে বসলেও এডিসিতে এককভাবে লড়াই করে যাতে বামেরা কোনোভাবেই কোনো ধরনের উপায় না পায় বা কোনো ধরনের ভোট যেন বেশি না পায়, কাটাকাটির বিষয়টা মাথায় রেখে কি সিদ্ধান্তটা নেওয়া হয়েছে? না দেখুন, এটা রাজনৈতিক দল সিপিআইএম এর উনি রাজ্য সম্পাদক, ওনার একটা অভিমত থাকতেই পারে, কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট ওনারও একটা মত থাকতে পারে, আবার বিজেপির যিনি প্রেসিডেন্ট তারও একটা মত থাকতে পারে। এটা রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি বা গ্রাউন্ড সিচুয়েশন তারা যেভাবে বিশ্লেষণ করে তারা সেভাবে সেগুলি অভিমত রাখতেই পারেন। কিন্তু এটা তো আমিও একটু আগে বলেছি যে একই শরিক হয়ে নিজেদের মধ্যে এইভাবে মারামারিটা, এটা সাধারণ মানুষকে কিন্তু এটা বিভ্রান্ত করছে। এটা ঘটনা, এটা বাস্তব। কারণ মানিক শাহকেই চ্যালেঞ্জ দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে তুমি এসে দেখো, পাহাড়ে দেখো, মানে একই, অথচ ওনার আন্ডারে মন্ত্রিসভার মধ্যেই তার দলের লোকরা আছে। তো স্বাভাবিকভাবে এখানে তো মানে আমরাও তো বিভ্রান্ত হচ্ছি যে ঘটনাটা কি, এরকমটা হচ্ছে কেন। এখন এই যে বিষয়টা, এটা সত্যি একটা মানে বিভ্রান্তিকর ব্যাপার। তো এখন এই বিভ্রান্তি যে বিষয়টা এখানে সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে নানাজন নানা মত করতেই পারে। কিন্তু প্রশ্নটা যেখানে, আমি কিন্তু একসময় তো আমি শিক্ষকতা করতাম, 340টা স্কুল আছে, একজন শিক্ষক। এই এডিসি কর্তৃপক্ষ কি একজনও শিক্ষক নিয়োগ করতে পেরেছেন? কি রাজ্য সরকার তখন বাধা দিয়েছিল? সমস্যাটা তো কিছুদিনের মধ্যে হয়েছে ঘটনাগুলো। তো এখানে তাহলে আসল ব্যাপারটা কোথায়?
আসল ব্যাপারটা হলো ওই যে বললাম যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, মানে এটাকে আমার যেখানে এটা আমার একটা রিজার্ভ এরিয়া, এখানে আমি অন্য কাউকে ঢুকতে দেব না। এখন এই যে বিষয়টা হচ্ছে, এটা নিয়ে তো বিভ্রান্তি একটা সৃষ্টি হচ্ছেই মানুষের মধ্যে। আমি নিজেও বিভ্রান্তকর, কারণ একই মন্ত্রিসভায় থেকে কি করে আবার নিজেরা এইভাবে মারামারি করে। মারামারি না, শুধু মন্ত্রী বিকাশ দেব বর্মার বাড়িতে কয়েকবার হামলা হয়েছে, ওনাকে অনেকবার মানে ইয়ে করা হয়েছে। কিছুদিন আগে উনি ভোট প্রচারে গেছেন, সেখানেও করা হয়েছে। তো এই তো বিজেপি দলেরই নেতা, ওই এই যে অভিজিৎ দেবরায় না কি জানি মাতাবাড়ি ব্লকের, তো একই তো ব্যাপার। সেখানে আবার তোফাজ্জল হোসেন বলছেন, ইনি বিজেপি এমএলএ, বলছেন ওরাই এই সমস্ত ঘটনাগুলি ঘটিয়ে আমাকে দোষ দিচ্ছে। কারণ সেখানে আমি ওনার বক্তব্য বলছি, সেখানে চলিলাম থেকে নাকি লোক পাঠিয়েছে ওই যেখানে গোলমালটা হয়েছে সেখানে, মানে ভোট কেন্দ্রের এরিয়ার বাইরের লোক গিয়ে সেখানে হামলা হুজ্জতিগুলি করেছে, এটা নাকি তীব্রমথার লোক। তো এই যে সিচুয়েশনটা সৃষ্টি হয়েছে, এটা সাধারণ মানুষকে তো স্বাভাবিকভাবেই একটা মানে আমি নিজেও বললাম, তো আমি তো প্রথমেই বলেছি এটা একটা বিস্ময়কর বিষয় মনে হচ্ছে। একই মন্ত্রিসভায়, অথচ বিজেপি গভর্নমেন্ট, বিজেপি দল থেকেও বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও তাদেরকে মন্ত্রিসভা থেকে বলছে ঠিক আছে তোমরা চলে যাও বলছে না, এরাও আবার নিজের থেকে যাচ্ছে না। তাও কিন্তু আবার পরস্পরের মধ্যে একটা সাংঘাতিক ধরনের বিরোধ এখানে লেগে আছে। তো এটা তো কোনো বৃহত্তর স্বার্থে না ব্যাপারটা, প্রত্যেকে যার যার নিজের স্বার্থের কথা চিন্তা করেই বিষয়টা করছে। কিন্তু জনগণের এখানে অ্যাকচুয়ালি কোনো সমস্যা হচ্ছে কি, জনগণের এই যে যারা কিচ্ছু রাজনীতি বুঝে না, যে মনে করে আজকে ভোটাধিকারটা প্রয়োগ করতে যাবে, অ্যাকচুয়ালি এডিসিটা কি? এডিসিটা হলো একটা স্বশাসিত সংস্থা, সমস্ত ক্ষমতাই রাজ্য সরকারের হাতে। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যে ক্ষমতাটা, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে যে কোনো সময় এখানকার ক্ষমতাটা কার্টেল করে দিতে পারে। এডিসির ব্যাপারটা অনেকটা এইরকম। পার্লামেন্টে যদি রাজ্য সরকার মন্ত্রিসভা যদি এখান থেকে যদি কোনো সিদ্ধান্ত পাঠায় সংখ্যাগরিষ্ঠ এমএলএর ভোটে, সেখানে কিন্তু সেটা গ্রহণ কিন্তু করতে হবে। এই এডিসি কোনো প্রস্তাব পাঠালে কিন্তু হবে না, প্রস্তাবটা আসতে হবে রাজ্য সরকারের মধ্য দিয়ে। তো এখানে কি করে একটা গোষ্ঠী এরকম ভাবে যে এডিসিটাই একটা স্বাধীন রাজ্য বা একটা স্বাধীন রাষ্ট্র? আমাদের এক সময় এটা স্বাধীন রাষ্ট্র ছিল, আমাদেরকে শেষ ক্ষমতাচ্যুত করেছে, এখন আমরা আবার আমাদেরকে এখন এডিসিতেও থেকেও ক্ষমতাচ্যুত করা হয়েছে। তো এডিসি কি শুধু মানে এখানে ব্যাপার দৃষ্টিভঙ্গিটা কি কোন জাতীয় দল সেখানে ঢুকতে পারবে না? আমি ইদানিং কালে দেখেছি একটা ভয়ঙ্কর চিন্তা ভাবনা, একটা কোন জাতীয় দল সেখানে ঢুকতে পারবে না, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যে কোনো কেউ, কোন জাতীয় দলকেই সেখানে ঢুকতে দেওয়া হবে না। এইরকম মোটিভ নিয়ে, কনসেপ্ট নিয়ে তো এডিসি গঠন করা হয়নি। এখানে সবাই মিলেই তো করবে। 28টি আসনে আজ ভোট গ্রহণ পর্ব চলেছে। সেই 28টি আসনে আমরা যখন প্রতিনিধিদের সাথে কথা বলছিলাম, প্রত্যেকটা কেন্দ্রে কতজন পুলিং এজেন্ট রয়েছে, ওয়েবকাস্টিং ঠিকঠাক হয়েছে কিনা, সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, একটা বিষয় বারবার লক্ষ্য করা গেছে যে প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে বা এই 28টি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অভিযোগ যে প্রত্যেকটা জায়গায় পুলিং এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। তবে কি এখন সেই জাতীয় দলটা রাজ্যে একটা পোস্টারে পরিণত হচ্ছে? কি বলবেন? না, এটা আমি কি করে বলবো, কংগ্রেসের কর্মী সমর্থক কম আছে এটা ঘটনা। এখন আবার ভিতরে ভিতরে তাদের যে কিছু কাজকর্ম হচ্ছে না তাও না, হয়তো এটা তাদের হয় লোকের অভাবে দেয়নি, না হয় এরা স্ট্র্যাটেজিক্যালি সেখানে যায়নি ঝামেলা এড়াবার জন্য, এরকম একটা কিছু হতে পারে। এটা তাদের দলীয় ব্যাপারে, এই বিষয়ে মন্তব্য করাটা ঠিক না। অন্যদিকে বামেদের দুর্গ হিসেবে পরিচিত ছিল এই এডিসি। কোন এক সময় ক্ষমতা ফিরে আসা বা ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে এডিসিতে বারবার দেখা গেছে বামেদের জয় জয়কার হয়েছে। কিন্তু সেই ফিরিয়ে যাওয়া মাটি পুনরুদ্ধার করতে যেন এবার মাঠে ময়দানে নামলেও তেমন সচেষ্ট দেখা যায়নি বা তেমন সক্রিয়ভাবে দেখা যায়নি বামেদের, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের মত। তো এই যে গোটা এডিসি নির্বাচন হলো, যেখানে বলা হচ্ছে তীব্রামথা বলছে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি, বিজেপি বলছে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে সিপিএম। এই যে গোটা বিষয়টা পাহাড়ের নির্বাচনের আগ মুহূর্তে দেখা গেছে, বামেরাও কি ধীরে ধীরে তাদের এই বিষয়টার দিক থেকে একটু পিছিয়ে যাচ্ছে? যুবদের কি এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, যার জন্য এই ছবি ধরা পড়ছে? কি বলবেন, যুবদের কি এবার এগিয়ে নিয়ে যাওয়া দরকার? না, এখানে লেফটের পক্ষ থেকে তো এবার বামফ্রন্টের পক্ষ থেকে অনেক মিছিল মিটিং বা তারাও প্রচার করছে তাদের কায়দা কৌশল কোন অনুসারে। কিন্তু যুবদের
অংশগ্রহণ অনেকটাই যুবকদের কম। অংশগ্রহণ, এটা প্রত্যেকটা রাজনৈতিক দল তার সে কতটা মানুষের কাছে যেতে পারছে, কতটা টানতে পারছে, এটার উপর সবকিছু নির্ভর করে। আর দ্বিতীয়ত হলো, যেহেতু তারা ক্ষমতা নাই, সেখানে এখন তাদের নিজস্ব ইন্টারনাল সাপোর্টারের সংখ্যা যাই থাকুক, তারা অনেকে গা দেখাবে না। কারণ কি, রুলিং পার্টির পক্ষে সবসময় যে সরাসরি যেরকম তার সাপোর্টাররা যেভাবে শরীরটা দেখায়, তার উপস্থিতি প্রমাণ করে, রুলিং পক্ষের বিপক্ষে কিন্তু এরকম থাকে না। এখানে যখন বামফ্রন্ট সরকার ছিল লাস্টে 18 নির্বাচনে, মিছিল মিটিং গুলো তো বামফ্রন্টের পক্ষে বিশাল বিশাল মিছিল হয়েছে, কিন্তু ভোটের বাক্সে দেখা গেল যে সবটাই বিপক্ষে পড়েছে, মানে আসতে পারেনি, অনেকে ভোট সেখানে দিয়েছে। যেভাবে হোক মানুষ সেখানে প্রলুব্ধ হয়ে হোক, বা বাম শাসনের দীর্ঘদিনের অনেকের ভাবছিল আছে একটা শাসন দেখি আমরা পরিবর্তন করে দেখি, যেভাবে হোক সেটা ঘটেছে। তো এখনো রুলিং পার্টির পক্ষে তো জনসমাবেশ যতটা হচ্ছে, ভোটের বা ফলাফল বেরোলে সেটা আমরা বুঝতে পারবো আসল ঘটনাটা কি, বা বামফ্রন্ট সত্যিই কি তার যে আকাশ পাহাড়ে যে তার যে ভোটের ব্যাংক ছিল সেটা সে কতটা পুনরুদ্ধার করতে পেরেছে। এখন সবটাই হলো কর্মীদের আন্ডারগ্রাউন্ড ওয়ার্কটা সে কতটা করেছে, কতটা করতে পেরেছে। বিরোধী দল থাকলে তো তাহলে তো এটাও এক ধরনের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যেত, সারা দেশে ভারতবর্ষে গণতন্ত্র থাকতোই না, যে রুলিং পার্টি যা বলবে তাই যদি জনগণ মেনে নিত, সেটা কিন্তু না। এখন ওরা আন্ডারগ্রাউন্ড কাজটা ওরা কতটা করতে পেরেছে, হ্যাঁ, এই সুযোগে আর কি, সেটা মানে ওই ভোটের বাক্সে। এখন আমরা যেটা বলছি, 85% বা 82% ভোট যদি কাস্টিং হয়, আমি ধরে নিলাম 10-15% সেখানে হয়তো ফলস ভোট বা দুর্দবস্তি হয়েছে। আবার সব কেন্দ্রে যে ঘটনাটা এরকম হয়েছে সেটাও না। 28টা কেন্দ্রের মধ্যে অন্তত 14টা কেন্দ্রে তো মানুষ ফ্রিলি ভোট দিয়েছে, এটা তো ঘটনা। কয়েকটা কেন্দ্রে তো হয়তো নাও হতে পারে, মানে সব সর্বত্র হয়েছে, বিষয়টা কিন্তু এরকম না, সবখান থেকে রিপোর্টও আসেনি। সন্ধ্যার সময় আরেকটু বেশি হবে, যখন প্রত্যেকটা রাজনৈতিক দল তার যখন তাদের দলের পক্ষ থেকে যখন করবে। একেবারে গুরুত্বপূর্ণ একটা আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। আশ্চর্যের হলেও এবার সেই আপডেটটা তুলে ধরতেই হয় যে নিরাপত্তার প্রশ্নে স্ট্রং রুম এবং গণনা কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। আবারও জানিয়ে রাখছি, নিরাপত্তার প্রশ্নে স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রের পরিবর্তন করা হয়েছে জম্পুইজলা মহকুমা শাসক অফিস থেকে। বিশ্রামগঞ্জ স্থিত পুরাতন সিপাহীজলা জেলা শাসকের কার্যালয়ে ইতিমধ্যে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে, আর সেই সাংবাদিক সম্মেলনে এই বিষয়টা তুলে ধরেছে জেলা শাসক। উত্তপ্ত পরিস্থিতির জেরেই নাকি গণনা কেন্দ্র এবং ইভিএম স্ট্রং রুম জম্পুইজলা মহকুমা শাসক অফিস থেকে স্থানান্তরিত করে পুরাতন সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ে করা হয়েছে। এই বিষয় নিয়ে জম্পুইজলা মহকুমা শাসক অমিতাভ চাকমা সাংবাদিক সম্মেলন করে কি বলেছেন শোনাবো একবার। শুনলাম যে স্ট্রং রুম চেঞ্জ হয়েছে 18 কেন্দ্রের জন্য, সেই বিষয়ে কি তথ্য হয়েছে? হ্যাঁ, স্ট্রং রুম চেঞ্জ হয়েছে কিছু কারণ। কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছিল, হয়তো আপনারা জানেন। তো তারপরে আমরা ভেবেছি, ইভেন আমি কনসাল্ট করেছি আমাদের ডিইও স্যার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিএম স্যারের সাথে। তো 18 টাকারজলা জাম্পুইজলা, সেই মানে কাউন্টিং হলটা আমরা চেঞ্জ করেছি ওল্ড ডিএম অফিস বিশ্রামগঞ্জ, এখন প্রেজেন্টলি পিডব্লিউটি অফিস। তো ওখানে আমরা শিফট করেছি। হ্যাঁ, শিফট করেছি। আমরা পারমিশন পেয়েছি ফ্রম স্টেট ইলেকশন কমিশন। তো কারণ হলো এখানে মানে ডিউ টু দ্য প্রিভেলিং সিচুয়েশন এবং কিছু ক্রাউড মানে কম হবে বা কম হবে, ওখানে একটু ফিজিবল হবে। তো সেটার জন্য আমরা ওখানে করেছি। সেটা এখানে রয়েছে, হ্যাঁ এখানে রয়েছে, জাম্পুইজলাতে হবে, মানে আগার জায়গা। তো অ্যাকর্ডিংলি আমরা কালকে রাত্রে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি, প্লাস সেক্টর অফিসার্সকে দেখে। তো ফ্রম পোলিং স্টেশন থেকে ডাইরেক্ট ওখানে যাবে। আমাদের যে রিসিভিং টিম আমরা সব পাঠিয়ে দিয়েছি, এখন ওখানে প্রিপারেশন চলছে। আর মানে ডাইরেক্টলি ওখানে যাবে, ওখানে ইভিএম রিসিভ হবে, ওই মানে ওখানে স্ট্রং রুমে স্টোর হবে। তো কাউন্টিংও ওখানে হবে। ঠিক আছে, আপনারা শুনলেন ঠিক কি বললেন তিনি। নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়টাই নিয়ে আমি নন্দনবাবুর কাছে যাব। কারণ আশ্চর্যের বিষয় যে নির্ধারণ করা হয়েছে ভোট গণনার জায়গা, স্ট্রং রুম কোথায় রাখা হবে সেটা প্রশাসনিক স্তরে আলোচনার পর জায়গা নির্ধারণ করা হয়েছে,
কিন্তু ভোট দানের দিন স্থান পরিবর্তনের ঘোষণা, রাজ্যের নিরাপত্তা দিতে পুলিশ কতটা ব্যর্থ হয়েছে কি বলবেন? 2010-11-তে এডিসি কাউন্টিং যখন হচ্ছিল, এই যে জম্পুইজলা যেখানে এখন যে স্ট্রং রুম যেখানে ছিল, যার থেকে স্থানান্তর করা হয়েছে এখন বিশ্রামগঞ্জে, ওখানে একটা বড় ধরনের ইনসিডেন্ট হয়েছিল। প্রায় 2 থেকে 3,000 উন্মত্ত জনতা ওরা হাতে অস্ত্রশস্ত্র নিয়ে ওই কাউন্টিং হলটা ঘেরাও করে ফেলেছিল। সাংকুমা বাড়ি এলাকাতে আমি যতটুকু জানি, ওখানে প্রথমে বলেছিল যে এত ভোট পেয়েছে, পরবর্তী সময় হঠাৎ করে একটা কাউন্টিং এ একটু চেঞ্জ হওয়ার পরে উন্মত্ত জনতা কিন্তু অ্যাটাক করে ফেলেছিল ওসি, সার্কেল ইন্সপেক্টর, এবং ওই সময় যারা ওখানে ভোটের কাজে অনেককেই মারধর করা হয়েছিল ভয়ঙ্কর ভাবে। পরবর্তী সময়ে আগরতলা থেকে আরো ফোর্স গিয়ে এবং ইয়েতে সেন্ট্রাল ফোর্স এসে কিন্তু পরিস্থিতি কিছুটা কন্ট্রোল করেছে, কিন্তু বাই দিস টাইম কিন্তু পুলিশের একজন কনস্টেবল কিন্তু ওখানেই মারা গেছে। ও যদিও বা পরবর্তী সময়ে হার্ট ফেল করে মারা গেছে। কিন্তু এইসব অঞ্চলে কি হয়, আশপাশে ধরুন এই যে জম্পুইজলার আশপাশে যে যতগুলো গ্রাম আছে, সেই গ্রাম থেকে কিন্তু হাজার হাজার ইয়তরা কিন্তু এখানে এসে ভিড় করে। জায়গাটা সুধন্যদেব বর্মা স্কুলের পর থেকে ওই অঞ্চলটা কিন্তু ভীষণ উত্তপ্ত যায়। তখন ওই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তখনই ডিসিশন নেওয়া হয়েছিল যে এখানে কাউন্টিং হল আর এরপরে রাখা হবে না, কম্প্যারেটিভলি কোন একটা পিসফুল এরিয়াতে রাখা হবে, যেখানে হতে এত লার্জ নাম্বার অফ সাপোর্টার্সটা যেতে পারবে না। মানে বিশ্রামগঞ্জের সুবিধা কি, বিশ্রামগঞ্জে তো আর এত সংখ্যক লোকজন ওখানে যেতে পারবে না, তো সেখানে হয়তো খুব নির্বিঘ্নে হয়তো কাউন্টিং করা যাবে, এবং কাউন্টিং এর পরে যে পোস্ট কাউন্টিং যেরকম একটা বড় ধরনের একটা উত্তেজনা তৈরি হয়, সেটা হয়তো ওখানে হবে না। তো সেই সব কারণে হয়তো এটাকে করা হয়েছে, সেটাকেও একটা ভালো ডিসিশন নিয়েছে আমি মনে করি। কারণ কিন্তু এই বিষয়টা নিয়ে তো আগে চিন্তা করা দরকার ছিল, কারণ যদি ভোট গ্রহণ পর সেখানে যদি গণনা হয়, সেখানে হামলা হুজ্জতি যদি হয়, সেগুলো তো ইন্টেলিজেন্স রিপোর্টের বেসিসে করা হচ্ছে। এখন ইন্টেলিজেন্স রিপোর্টে যেটা বা ইনপুট গুলো যেটা পাচ্ছে, তার বেসিসে হয়তো এটা ডিসিশনটা নেওয়া হয়েছে যে বিশ্রামগঞ্জে শিফট করা হবে। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে জানি যে আশপাশের অন্তত 10টা গ্রাম থেকে হাজার হাজার মানে ট্রাইবেলরা কিন্তু এখানে এসে জমা হয়, এবং গিজ করে অনেকের হাতেই অস্ত্রশস্ত্র থাকে, মানে লাঠি সোটা এগুলো থাকে। তো সেই বিষয়গুলি কি কোনোভাবেই পুলিশ বা আধা সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করতে পারতো না? না, নিয়ন্ত্রণ করতে পারবে। দেখুন, এটা কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধ নয়। এখন যদি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলে নির্বিঘ্নে মেশিন গান চালিয়ে দেওয়া যায়, মেরে ফেলা যায়, কিন্তু এখানে কার বিরুদ্ধে আপনি গুলিটা চালাবেন? আর আজকাল মানে মানুষজন এটা মোটামুটি বুঝে গেছে যে পুলিশ চট করে গুলি চালাবে না। পুলিশ প্রথমে উপরের দিকে হয়তো এক্সট্রিম পরিস্থিতি উপরের দিকে ফাঁকা আওয়াজ করবে, সেই ফাঁকা আওয়াজটা যে ফাঁকা সেটাও মানুষ বুঝতে পারে। মানুষের কিন্তু অনেক অভিজ্ঞতা হয়ে গেছে যে না, গুলি করবে না, গুলি করবে না। হয়তো পুলিশ মুখোমুখি লাঠি চার্জ করতে পারে বা টিয়ার গ্যাস করতে পারে, সেই করতে পারে। তো সেগুলোর জন্য কিন্তু ভয় পায় না, চট করে ভয় পায় না। তো আবার যদি ধরুন ফায়ারিং ইনসিডেন্টের মতো ঘটনা হয়ে যায়, অনেক লোক মারা যাবে, সেই সব কারণে হয়তো এখান থেকে শিফট করা হয়েছে। আপনি তো চট করে এই যে আমরা যেটা ভাবছি যে সিকিউরিটি ফোর্স দেখলেই মানুষ ভয় পায়, দীর্ঘদিনের একটা আমরা অভিজ্ঞতা দেখতে পাচ্ছি। আজকাল মানুষ সাধারণ এরা সিকিউরিটি ফোর্সকে কিন্তু ভয় পায় না, কারণ দেখে যে সিকিউরিটি ফোর্সের থেকে যে এরা চট করে কোনো কিছু করে না, বোঝানোর চেষ্টা করে, চেষ্টা করে। তো সেই কারণে হয়তো এই যে ব্রিটিশ আমলের যে পুলিশ বা ব্রিটিশ আমলের যে জালিয়ানওয়ালাবাগে যখন আন্দোলন হয়েছিল, 1000 লোককে মেরে ফেলেছিল। তো সেরকম ধরনের যদি একটা দুটো ইনসিডেন্ট হয় হয়তো, তাহলে এরকম ধরনের ক্রাউড আর কখনো হবে না। কারণ ক্রাউড হলেই যখন মেরে ফেলবে এর গুলি করে, তখন কিন্তু ক্রাউড হবে না। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে তো সেটা আশা করা যায় না যে নিজের দেশের জনগণের উপর গুলি চালিয়ে দেবে বা দেবে। সেই কারণে হয়তো সেটাই এখানে নেওয়া হয়েছে, বিশ্রামগঞ্জে নেওয়া হয়েছে। এছাড়া আমরা যে সারাদিন দেখলাম যে কোথাও বোমা নিক্ষেপ, কোথাও বাইক ভাঙচুর, বা যারা হয়তোবা বাড়ি থেকে বেরোন না, প্রত্যন্ত এলাকায় বসবাস করেন, যারা একেবারে পাহাড়ের মানুষজন, সহজ সরল মানুষজন, তারা যখন এই ছবিগুলি দেখেন ভোট দিতে গিয়ে, তাদের মধ্যে একটা ভোটের একটা প্রভাব পড়ে না? ভয়ঙ্কর ভাবে পড়ে। আমি প্রথমে আপনাকে বলেছি, অনেকে ভোট দিতে যেতেই চায় না, কিন্তু ওই রাজনৈতিক দলগুলো ওদের বাধ্য করে বাড়ি থেকে উঠিয়ে গিয়ে ভোট কেন্দ্রে পাঠায়। সেটা ওদের সাথে এরা পাঠায় যে এর গেলে একটা ভোট ওদের বাড়বে। মানুষ ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে যারা সংবিধান তৈরি করেছিল, তারা এটাকে পার্লামেন্টারি ডেমোক্রেসি হিসাবে করেছে, অর্থাৎ বয়স্ক ভোটাধিকারের মাধ্যমে যেটা করেছে। কিন্তু দেখুন, আমেরিকাতে এত একটা শক্তিশালী গণতন্ত্র,
সেখানে কিন্তু এরকম ধরনের কোনো হামলা হুজ্জতি বা এরকম ধরনের কোনো কিছু হয় না। অর্থাৎ আমাদের এখানে মানুষজন এত হাইপার সেন্সিটিভ এই যে ভোটের ব্যাপারে, সেই ভোটের ব্যাপার থেকে দীর্ঘদিন যেভাবে চলে আসছে, যে আগে যে এরকম ভোটটা ছিল দলবদ্ধভাবে উৎসবের মেজাজে সবাই গিয়ে ভোট দিত, সেই উৎসবের মেজাজ কিন্তু এখন নেই। অনেকেই বলে উৎসবের মেজাজ, আমি বলবো উৎসবের মেজাজ সেটা বলতে কিছু নেই। এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি, মানুষ কোনো মতে ভোট দিয়ে প্রাণ হাতে নিয়ে বাড়ি কখন ফিরবে সেই চিন্তা সবার মধ্যে থাকে। উৎসবের মেজাজ টেজাজ বলে কিছু নেই। এবং রাজনৈতিক দলগুলি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সাবরুম থেকেও আমাদের কাছে খবর এসেছে এই মুহূর্তে যে ইভিএম বাহী বাসের মধ্যে পর্যন্ত মথার কর্মী সমর্থকরা হামলা চালায় এবং সেখানে বাধ্য হয়ে পুলিশ গাড়ি থেকে নেমে লাঠি চার্জ করতে হয়। এই পরিস্থিতি দাঁড়িয়েছে সাবরুম থেকে, যে আমরা খবর পাচ্ছি যে বাসে করে সমস্ত ইভিএম মেশিনগুলি ভোট হবার পর নিয়ে যাচ্ছিল, আর সেখানে তিপ্রামথার কর্মী সমর্থকরা সেই বাসে ভাঙচুর, সেখান থেকে ইভিএম সরিয়ে নিয়ে যাওয়ার মতো চেষ্টা করছিল, যেখানে বাধ্য হয়ে পুলিশ লাঠি চার্জ করে। একেবারে এই সমস্ত ভোটের একটা গণতান্ত্রিক উৎসবে এই ধরনের ঘটনা কিন্তু মেনে নেওয়া সত্যি যারা সৌমতি সম্পন্ন মহল এই বিষয়গুলিকে কিন্তু ভালো নজরে দেখে না। এবার আরো একটা ছবি দেখাবো আপনাদের, যে আপডেট আমরা পাচ্ছি যে অমানবিক হয়েছে আধা সামরিক বাহিনী। এবার রাস্তায় এক মহিলাকে অশালীনভাবে পদাঘাত, মানবিকতা এবং নারী সুরক্ষা এবার প্রশ্ন চিহ্নের মুখে। লাথি মারা হয় এক মহিলাকে, লাথি মারে এক আধা সামরিক বাহিনী। নিরাপত্তা রক্ষীর হাতে আক্রান্ত হয়েছে এক মহিলা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিও দেখতে পাচ্ছেন, যে তিনি গেছিলেন ভোট গ্রহণ কেন্দ্রে, আর সেখানে নিরাপত্তা রক্ষী তিনি ছুটে এসে লাথি মারেন। আপনারা দেখছেন সেই ছবি, একেবারে চাঞ্চল্যকর খবর। প্রচুর মানুষ সেখানে একত্রিত হয় এবং তারা যখন ধীরে ধীরে বাড়ি যাচ্ছিলেন, ঠিক তখনই কোনো এক গন্ডগোলের মধ্যেই এক মহিলাকে লাথি মারে নিরাপত্তা রক্ষী এবং সেই ফুটেজ কিন্তু ক্যামেরা বন্দী হয়। এই ছবি আজ ধরা পড়লো ভোটের দিনে একেবারে শেষ বেলায়। আমরা সকাল থেকে বিভিন্ন ছবি তুলে ধরেছি এবং আজ সারাদিনের বিভিন্ন আপডেট এবং এই বিষয়টাকে কেন্দ্র করে প্রাক্তন পুলিশ কর্তা এবং শিক্ষাবিদরা কিভাবে দেখছেন, বুদ্ধিজীবী মহল কিভাবে দেখছেন, সেই প্রতিক্রিয়া তো অবশ্যই আমরা তুলে ধরলাম। এবং গণনার দিনেও কিন্তু আমরা গোটা দিন আপনাদের সাথে থাকবো এবং এই বিষয়গুলি নিয়ে অবশ্যই আলোচনা করব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।